বিয়ের আসরে বর যখন কনেকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে না তোমার ছোট বোনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই, তখন বধূ সাজে থাকা সেই মেয়েটার মনের অবস্থা কেমন হতে পারে তা শুধু সেই মেয়েটাই জানে। নতুন জীবন শুরু করতে গিয়ে শুভেচ্ছার বদলে শুনতে হয় নানা কটু কথা। আশেপাশের লোকজন তখন এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেয় দোষ মেয়েটির। পরে মেয়েটির দোষ খুঁজতে লেগে পড়ে। এখানে ঠিক এমনটাই ঘটেছে। বিয়ের আসরে সবার সামনে শুদ্ধ সাজকে উপরের কথাটা বলে। একশ্বাসে কথাটা বলে সাজের মুখের দিকে তাকায় শুদ্ধ। মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সাজ। বলে, মজা করছো তুমি আমার সাথে? শুদ্ধ বুঝতে পারে সাজ ওর কথা একটুও বিশ্বাস করে না। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে বলে, এটা সত্যি সাজ, আমি সন্ধ্যাকে ভালোবাসি আর সন্ধ্যাও আমাকে ভালোবাসে। আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি বলে এতদিন কিছু বলিনি। আজ আর না বলে পারলাম না, সরি সাজ। শুদ্ধের কথা সাজ সন্ধ্যার দিকে তাকায়। সাজ তাকাতেই সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সাজ দুপা পিছিয়ে যায়। সন্ধ্যা ছুটে এসে সাজকে ধরতে নিয়ে সাজ ওকে আটকে দেয়। খবরদার, একদম এদিকে আসবি না। তোমরা আমার পিঠে ছুরি না মারলেও পারতে। সন্ধ্যা, তুই চল আমার সাথে। এমন মুহূর্তে সন্ধ্যা এমন শান্ত হয়ে থাকাটা কারোই বোধগম্য নয়। যার জীবনে এত সুন্দর একটা দিনে এত বিশ্রী, এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, সে কি করে এতটা শান্ত থাকতে পারে? ৩০-৪০ মিনিট পর সাজ আর সন্ধ্যা দুজনেই আসছে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কনের সাজে সন্ধ্যা এসেছে আর একটা সুন্দর শাড়ি পরে আসে সাজ। না অশুদ্ধ, তোর সন্ধ্যাকে। তুমি তো জানো অশুদ্ধ, আমি স্বার্থপর নই। না, আমি নিজের ছোট বোনের ভালোবাসাকে তার থেকে কাটতে পারবো না। আমি আমার ভালোবাসার মানুষের থেকে তার ভালোবাসার মানুষকে কাটতে পারবো না। এসব কথা পরে হবে। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যেমনভাবে সাজের বিয়ে হবার কথা ছিল ঠিক সেভাবে সন্ধ্যার বিয়ে হয়। কারো মুখে দেখে বোঝার উপায় নেই এখানে কনে বদল হয়েছে। না বরের পরিবার কারো, না কনের পরিবার কারো। দুই পরিবারের লোকদের মুখ দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, মনে হচ্ছে এটাই হওয়ার ছিল। সবাই হাসি মুখে দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাজ। হাসি মুখে এগিয়ে যায় শুদ্ধ আর সন্ধ্যার দিকে। একটা মিষ্টি দুজনকে খাইয়ে দেয়। ওদের দুজনকে দেখে একটু অনুতপ্ত মনে হচ্ছে না? সবাই কি সুন্দর আনন্দ করছে। বিদায়ের সময় সন্ধ্যা সাজকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আপু, পারলে আমাদেরকে ক্ষমা করে দিস। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তো তোরা করিসনি। তাছাড়া ক্ষমা তো আমার চাওয়ার কথা। আমি তোদের মাঝে এসেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস। সাজের কথা শুনে শুদ্ধ হাসে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না সাজ। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। শুদ্ধের কথা শুনে হালকা হেসে ওঠে সাজ। তোমাদের ভালো থেকো, সুখে থেকো। নাও, এবার তোমার হাতটা দাও তো শুদ্ধ। কেন? দাও, তারপর বলছি। শুদ্ধ সাজের দিকে হাতটা এগিয়ে দেয়। সাজ এক হাতে, শুদ্ধ অন্য হাতে সন্ধ্যার হাত নিয়ে হাত দুটো মিলিয়ে দেয়। আমার বোনের খেয়াল রাখো। ও সরি, ভুলে গেছিলাম। তোমাদের লাভ ম্যারেজ, খেয়াল তো অবশ্যই রাখবে, তাই না? চিন্তা করো না, আমি সন্ধ্যার খেয়াল রাখবো। কোনো কষ্ট পেতে দেব না, তাই যেন হয়। সন্ধ্যা বিদায়ের সময় ওর বাবা মা অনেক কাঁদে। আর শ্বাস ঠায় দাঁড়িয়েছিল। ওই গাড়িতে ওর থাকার কথা ছিল। যা হলো সবটাই উল্টো। চাইলে সাজ যা নিজের তা নিজের করে পেতে পারত। পিছন থেকে সাজের কাঁধে হাত রাখে টিয়া, সাজের বেস্ট ফ্রেন্ড এবং কাজিন। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। ভিতরে যাবি না? তা তো যাবো, কিন্তু তুই এখানে কি করছিস? বাড়িতে যাব তাই এলাম। একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করিস? হ্যাঁ, কর। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? এই বিয়েতে তুই হ্যাপি তো? কি যে বলিস না, আমার বোনের বিয়ে আজ হয়েছে আজ। আমি খুশি হব না তো কে হবে বল? আমি আজ বাড়ি যাব না। তোর সাথে আজ আমি থাকবো। চল ভিতরে চল। কাকি কিছু বলবি না তো? আমার মা তোর মায়ের মতো না রে, চল ভিতরে চল। কয়েকদিন বেশ ধকল গেছে, রেস্ট নিবি চল। গভীর একটা দীর্ঘশ্বাস নিয়ে বাড়ির ভিতরে পা রাখে সাজ। সাজের মায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। সাজ সেদিকে পা বাড়িতে নিলে টিয়া আটকে দেয়। আটকালি কেন? ওনাদের ওনাদের মতো থাকতে দেয়। ওনাদের কথা কয়েকদিন ভাবা বাদ দে তো। ওরাই তো আমার সব। এবার সরলতা বাদ দে সাজ, অনেক হয়েছে। এই এদের জন্য তুই ভাবছিস, যারা আজ এত কিছু হবার পরেও তোর পাশে এসে না দাঁড়িয়ে সন্ধ্যার বিয়েতে আনন্দ করছে? কতটা স্বার্থপর এরা! আসতে বল, শুনতে পাবে। শুনুক, আজ ওদের শোনা উচিত। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা এদের হাতে তুলে দিয়ে সবচেয়ে বড় ভুল করছিস তুই। এরা তোকে ওদের মেয়ে না, এটিএম মনে করে। আমার মনে হয় কি জানিস শ্বাস, আজ যে এত কিছু হলো সবটাই তোর বাবা মা আগের থেকে জানতো। আর সন্ধ্যা তো ছোটবেলা থেকেই তোর পছন্দের জিনিস কেড়ে নিয়েছে। তোর তখন দিতি বলে আজও এমন কাণ্ড ঘটালো। তোর জায়গায় আমি হলে এদের মতো সুবিধাপাতি লোকদের ছুঁড়ে ফেলে দিতাম। ছি! এমন বাবা মা যেন কারো না হয়। এরা বাবা মা নামের কলঙ্ক। সাজা সহ্য করতে না পেরে টিয়াকে চড় মেরে দেয়। চুপ কর টিয়া, ওনারা আমার বাবা মা। আমার বাবা মাকে নিয়ে
কোনো রকম বাজে কথা আমি সহ্য করব না। টিয়া সাজের কথা শুনে সবাই বাইরে আসে। তুই এদিকে তো তোর আপনজন বলিস, তাই না? তাহলে আজ বিয়ের আসরে শুদ্ধ যখন তোকে কথাগুলো বলল, তখন কেউ কেন তার প্রতিবাদ করলো না? এমনকি কাকা মানে তোর বাবাও না। যেখানে তুই নাকি তার চোখের মনে, সেও কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। পরে শুদ্ধের বাবার সাথে সে কি হাসি! এই নাকি একবার বাবা! আর কতদিন চোখে কালো কাপড় বেঁধে রাখবি সাজ? এবার তো কালো কাপড়টা সরিয়ে পৃথিবীটা দেখ। এবার তো নিজের কথা ভাব। আজ প্রমাণ হয়ে গেল এই পৃথিবী কেউ কারো নয়। এমনকি নিজের জন্মদাতা বাবা আর জন্মদাত্রী মাও না। চুপ কর টিয়া, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না। সূর্যর কথা যখন সহ্য করতে পেরেছিস, তখন আমার কথাও তোকে সহ্য করতে হবে। প্লিজ সাজ, সবটা বুঝে অবুঝের মতো থাকিস না। যে তোর জন্য ভাবে, তুই তার জন্য ভাব। সাজ কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মানব জীবন বড়ই অদ্ভুত। মানবজাতির কিশোরকালে যৌবনকালের মরীচিকার পিছনে ছুটে, আর যৌবনের শেষ ধাপে এসে বুঝতে পারে এতকাল কি ভুল করেছে। যদি আগে বুঝতে পারতো, তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো। সাজের রুম থেকে কান্নার আওয়াজ আসছে, আর টিয়া মুখে হাসি ফুটেছে। কে কার ভালো চায় আর কে কার ক্ষতি চায়, তা বোঝাই সত্যি মুশকিল। বধূবরণে বেশ বড় আয়োজন করা হয়েছে শুদ্ধদের বাড়িতে। সন্ধ্যায় বেশ আদরের সঙ্গে বরণ করেন শুদ্ধ মা। তিনি আগে থেকে চাইতেন সন্ধ্যা যেন তার পুত্রবধূ হয়, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। এবার তার মনের স্বাদ পূরণ হয়েছে। নতুন বউয়ের মুখ দেখে তিনি গলার হার, হাতের বালা, কোমরের বিছা, আংটি পরিয়ে দিচ্ছেন। সবগুলোই সোনার। আত্মীয়দের মধ্যে কয়েকজন কানাঘুষো করছে। বিয়ে করতে গেল যে মেয়েকে, আর বিয়ে করে নিয়ে এলো সে মেয়ের ছোট বোনকে। কী কাণ্ড বাপু! আমার তো মনে হয় সেই মেয়ের কোনো দোষ আছে, নাহলে এমনটা হবে কেন বল? আমি শুনেছি ১ বছর আগেও নাকি শুদ্ধর সাথে এই মেয়ের আংটি বদল হয়ে গেছিল। দেখ, মেয়ে হয়তো অন্য কোনো নাগর জুটিয়েছে, তাই মেয়ের বাবা-মা ছোট মেয়েকে গুছিয়ে দিয়েছে। আমার কিন্তু অন্য কিছু মনে হয়। তোমার আবার কি মনে হচ্ছে? শুদ্ধর মাকে দেখে মনে হচ্ছে এই বউকে পেয়ে সে খুব খুশি। যেন এই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। এদের কাণ্ড কারখানায় কিছুই বুঝতে পারছি না। দেখি কি হয়। দূর থেকে নিজের মায়ের এসব কাণ্ড থেকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে নম্রতা। নম্রতা শুদ্ধের ছোট বোন। বিয়ের আসর এমন বিশ্রী কাণ্ড ঘটার পর ও বাড়িতে চলে আসে। মাকে সবটা জানায়, কিন্তু ওর মা সবটা শুনে খুশি হয়। মা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সবটা আগের থেকে জানতা। জানতাম তো। আমি তো নিজেই চাইতাম সন্ধ্যা আমার শুদ্ধের বউ হয়ে আসুক। কিন্তু তোর দাদির জন্য তো সাজের সাথে শুদ্ধর আংটি বদল করতে হয়। মা, তুমি একজন মা হয়ে এমনটা করতে পারো? আমি কিছু করিনি। জেনে শুনে নিজের ছেলেকে কষ্ট দিতে পারবো না। তাই বলে এসব বিয়ের আসরে না করলেই কি ছিল না? এ কথাগুলো তো বিয়ের ডেট ফিক্সড হওয়ার আগে বলতে পারতা। দেখ নম্র, তোর এত কথার উত্তর দিতে পারবো না। যা তো এখান থেকে। আমার বৌমা আসবে, অনেক কাজ বাকি। নম্রতা কিছু না বলে চলে গেল। বিরক্ত লাগে ওর বাবা-মা আর ভাইয়ের প্রতি। শুদ্ধর ডাকে ধ্যান ভাঙে। নম্র, সন্ধ্যকে ঘরে নিয়ে যা। ও অনেক টায়ার্ড। রমলতা বেশ কড়া গলায় বলে ওঠে, তোর ভালোবাসার বউকে তুই নিয়ে যা। ও, এর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। একটা কথা সবাইকে বলে দিচ্ছি, এই মেয়েটার ব্যাপারে কোনো কথা আমাকে বলতে আসবে না। নম্র, কী বলছিস তুই এসব? ও তোর ভাবি। ভাবি মাই ফুট। একে তো আমি মানুষ বলে মনেই করি না। নম্রতার কথায় সবাই অবাক। যে মেয়েটা ভাইয়ের বিয়ে নিতে এত এক্সাইটেড ছিল, সে আজ এমন কথা বলছে। সন্ধ্যার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তা দেখে শুদ্ধর মা পুরো তেলে বেগুনে জ্বলে ওঠে। নম্রতাকে মারতে তেড়ে যান, কিন্তু শুদ্ধের বাবা আটকে দেয়। দরজার ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ এখনও আসছে। সাজের বাবা-মা যেন কোনো হেলদোল নেই। ওনাদের বড় মেয়ে সাজের বিয়ে ভেঙে গেছে। বরের সাথে ওর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। মেয়েটার এমন মানসিক অবস্থা, কিন্তু বাবা-মা একটাবারও একটা কথা বলল না। এমনকি মেয়েটা খেলো কিনা তাও জিজ্ঞাসা করল না। হায়রে জীবন! একটা মেয়ে বড় হবার পর তার সবচেয়ে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয় তার মা। কিন্তু এখানে যে দুজন মায়ের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একজনও তাদের মেয়ের বন্ধু হতে পারেনি। সাজের ফোন হাতে নিয়ে ডাটা কানেকশন অন করে টিয়া। কিছু মেসেজ আর একটা মেইল এসেছে। মেসেজগুলো একই নাম্বার থেকে। মেল ওপেন করতে তা পড়তে টিয়ার মুখে হাসি ফুটে ওঠে। দেখে মনে হবে তা যেন বিশ্বজয়ের হাসি। টিয়া ওর পরিচয় দিয়ে নাম্বারে মেসেজ সেন্ড করে। সাথে সাথে একটা রিপ্লাই আসে। আর তার কিছুক্ষণ পরে সেই নাম্বার থেকে ফোন আসে। আপনি যে মেলটা সেন্ড করেছেন তা কতদিনে কার্যকর হবে? চাইলে ২-৩ দিনের মধ্যে কার্যকর হবে। আপনি সব ব্যবস্থা করুন, কাজ হয়ে যাবে। এটা আমি আপনাকে কনফার্ম করছি। ওকে। ফোন রেখে টিয়া একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তোর জন্য নতুন কিছু অপেক্ষা করছে।
কার নিয়তে কী যে থাকে তা বোঝার সাধ্য কারো নেই। ঘরের মেঝেতে নানা রকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। সাজ সবগুলো জিনিস বারবার শুয়ে দেখছে। এগুলো শুদ্ধ স্মৃতি। সাজের চোখে শুদ্ধের সাথে কাটানো দিনগুলো ভেসে আসছে। কত না সুন্দর ছিল সেই দিনগুলো। এই কালো জামদানি শাড়ি তোমাকে খুব সুন্দর মানিয়েছে সাজ, দেখি হাতটা দাও তো। কেন, আগে হাতটা দাও তারপর বলছি। সাজ হাতটা দিলে ওর হাতের করে আঙ্গুলগুলো একটু নখে কামড় দিয়ে কেটে দেয়। এটা কি করলে? ছেলেবেলায় যখন নতুন জামাকাপড় পরতাম তখন এভাবে নখ কেটে দিতে বলতো, নজর কেটে দিলাম। এবার আর কারোর নজর লাগবে না। তাই আমি তোমার নজর কেটে দিলাম। এবার আর কারোর নজর লাগবে না। সাজ তখন লজ্জা রাঙা দৃষ্টিতে শুদ্ধকে দেখছিল। দরজা ধাক্কানোর আওয়াজে ধ্যান ভাঙে সাজের। দরজার ওপাশ থেকে টিয়ার গলা শোনাচ্ছে, সাজ ওপেন দ্য ডোর। সাজ দরজা খুলে দেয়। ঘরে ঢুকে মেঝেতে দেখে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। টিয়া ভুরু কুচকে জিজ্ঞাসা করলে, এগুলো নিয়ে নেক্সট প্ল্যান কি? বলছে বাইরে চল। কালো জামদানি শাড়িটায় সব জিনিস বেঁধে টিয়ার হাতে দেয়। এগুলো দিয়ে আমি কি করব? বাইরে নিয়ে যা, আমি আসছি। টিয়াকে বাইরে পাঠিয়ে রান্নাঘর থেকে কেরোসিন আর দিয়াশলাই দিয়ে বাইরে আসে সাজ। সাজের হাতে এসব দেখে সবটা বুঝতে পারে সাজ। শাড়ির ক্যানের পুরো কেরোসিন ঢেলে দেয়। দেশলাই এর একটা কাঠি পড়তে পুরো শাড়িতে আগুন লেগে যায়। এখন তো কাজটা করলি, তাতে যে আমি কতটা খুশি হয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। সামনে অনেকটা পথ তোকে চলতে হবে, তৈরি কর নিজেকে। তুই থাকবি তো আমার পাশে? আমি সারা জীবন তোর পাশে থাকবো, তোর ছায়া হয়ে। তোর মতো বন্ধু যেন সবাই পায়। সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাব। খাবি চল, কাল থেকে কিছুই খাসনি, চল। বাড়ির চৌখাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরের কথা শুনে থমকে যায় সাজ। নিজেকে ঠিক রাখতে পারছে না ও, ওখানেই বসে আছে। আমি এটাই চাইছিলাম সাজ, এবার আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। অল দ্য বেস্ট মাই ফ্রেন্ড। বাড়িতে নতুন বউ সবার জন্য চা করছে, কিন্তু তাতে চিনির বদলে দিয়েছে লবণ। শাশুড়ি হাতে চায়ের কাপ দিয়ে পাশে দাঁড়ায় নতুন বউ। কাপে চুমুক দিয়ে চোখ কোটর থেকে বের হয়ে যাবার জোগাড়। না পারছে গিলতে, না পারছে উগড়াতে। বাকি সবাই একই দশা। নতুন বউ তাই মুখ ফুটে কেউ কিছু বলতেও পারছে না। কিন্তু সন্ধ্যা এবার মুখ দেখে কিছু একটা হয়েছে তা বুঝতে পারছে। এর মাঝে নম্রতা এসে চায়ের পুরো কাপটা সন্ধ্যার মুখে ছুঁড়ে দেয়। উপস্থিত সবাই স্তব্ধ। নম্রতা প্রচণ্ড জেদি ও সবার উপর রেগে আছে, কিন্তু তাই বলে এমন কিছু আশা করবে তা আশা করেনি। নম্র, কি করছিস তুই এটা? মায়ের এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে হেসে উত্তর দেয়, শুক্রিয়া করো গরম চা দেয়নি। আর তোমার স্বাদের বৌমাকে বলে দিও তার হাতে এক ফোঁটা পানিও খাবার ইচ্ছে নেই আমার। আর হ্যাঁ, চায়ে যে চিনি দিয়ে তৈরি করা হয় তা তার কানে একটু ঢুকিয়ে দিও। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। ওয়েল ইওর ওন মেশিন। নম্রতা চলে গেলে শুদ্ধর মা সন্ধ্যার কাছে যায়। তুমি ওর কথা কিছু মনে করো না মা। না মা, আমি কিছু মনে করিনি। আজ আমার উপর রেগে আছে, কাল ঠিক রাগ পড়ে যাবে। লক্ষ্মী মা আমার, তুমি গিয়ে শুদ্ধকে ডেকে আনো। ভাগ্যের শুদ্ধ আর সন্ধ্যার ঠিক সময় সব বলে দিয়েছিল, না হলে কী যে হতো। সাজের মা, আমরা কি কাজটা ঠিক করলাম? সাজ যদি জানতে পারে আমাদের খারাপ ভাববে। ও কিছু জানতে পারবে না, আর জানবেই বা কী বা করতে পারবে? তাছাড়া ও করতে পারেই বা কি? সারা জীবন তো শুধু লেখাপড়া, ঘরকন্নার কাজ, আর বছর চারেক হলো চাকরি, এই তো। আমাদের অন্তত সাজের বিয়ের সাজার আগে সন্ধ্যার সত্যিটা বলা উচিত ছিল। বেচারি কতই না কষ্ট বলো। রাখো তো তোমার কষ্ট। বিয়ে ভেঙেছে, বিধবতা হয়নি। কপালে থাকলে বিয়ে করতে পারবে। সন্ধ্যা শুদ্ধকে ভালোবাসে। তা তো আমার শুদ্ধর সাথে সন্ধ্যার বিয়েতে রাজি হয়েছি। শুধু সন্ধ্যা কেন, শুদ্ধও তো সন্ধ্যাকে ভালোবাসে। একটা কথা মনে রাখো, আমরা কোনো ভুল করিনি। আর সাজকে বলে দিও পরের মাস থেকে যেন সংসারের খরচের টাকা যেন বেশি দেয়। এ বাজারে যা দেয় তাতে তা হয় না। তুমি শুধু সন্ধ্যার কথা ভাবলে, সাজের কথা ভাবলে না। এ কথা তুমি বলতে পারলে? ওকে যে খাইয়ে পইয়ে এত বড় করলাম তা কিছু না। ওকে যে জন্মের পর লবণ খাইয়ে মেরে ফেলেনি, এই ওর ভাগ্য। মুখপুরি জন্ম নিতে না নিতেই আমার বাবা মাকে খেয়ে নিয়েছে। ওকে যে বাঁচিয়ে রেখেছি, এটাই বাপ বেটিতে সুক্রিয়া করো। বাবা মায়ের কথা শুনে সাজের মুখ বন্ধ হয়ে গেল। ওর সমস্ত ভাবনা চিন্তা এলোমেলো হয়ে গেল। টিয়া সাজের মুখের দিকে তাকিয়েছে, বুক ফেটে কান্না আসছে ওর। ছোটবেলা থেকে সাজের সাথে ওর ছায়া হয়ে রয়েছে। সাজের মা যখন রেগে গিয়ে সাজকে খেতে দিত না, তখন টিয়া ওর ভাগের খাবার সাজের সঙ্গে ভাগ করে নিত। তখন সারা রাত ঘরের বাইরে রেখে ঘরের দৌড় দিত, তখন টিয়া ওর সাথে ঘরের বাইরে থাকতো। টিয়ার এমন কর্মকাণ্ড রেখে ওর মায়ের কোনো সমস্যা না থাকলেও সাজের মায়ের বেশ সমস্যা ছিল। তিনি সাজের প্রতি অন্যের এত আদর দেখলে খেয়াল কিছুতেই সহ্য করতে পারত না। সাজের জন্মের ৭ দিন পর নাকি নানান্নি ওকে দেখতে এসেছিল। তখন এক অ্যাক্সিডেন্টে সা এ সাজে তারা মারা যান।
সেই থেকে সাজের মা এটা মনে নিয়ে বসে আছেন যে তার বাবা মা মৃত্যুর কারণ সাজ ও অপয়া অলক্ষী। সেদিন থেকে শিশু সাজকে সে দুধ খাওয়ানো বন্ধ করে দেয়। ক্ষুধা পেলে সাজ কাঁদতো, কিন্তু ওর মা ফিরেও তাকাতো না। তখন টিয়ার মা সাজকে দুধ দিত, এটা সাজের মা কিছুতেই সহ্য হতো না। কয়েকবার তো সাজকে মারতে গেছিল, কিন্তু প্রতিবারে সে কাজে ব্যর্থ। সবাই ওর মার থেকে ওকে দূরে দূরে রাখতো। টিয়া আর ওর মায়ের সাথে সাজের এত সখ্যতা সহ্য করতে না পেরে সাজের মা সংসারে হাড়ি আলাদা করে দেয়। আর তারপরে শুরু হয় সাজের প্রতি অমানবিক অত্যাচার। ঠিকমতো খেতে দিত না, ঘুমাতে দিত না, সারাদিন কাজ করতো, স্কুলে যেতে দিত না, পড়তেও দিত না। তাও বহু কষ্টে সাজ ওর লেখাপড়া চালিয়েছে। এত কিছুর পর সাজ মুখ ফুটে কিছু বলতো না, হাসি মুখে সবটা মেনে নিত। কেউ কিছু বললে বলতো, উনি আমার মা, আমি ওনার কথার অবদ্ধ হতে পারবো না, আমি ওনাকে অনেক ভালোবাসি। একটা সময় সাজের বাবা ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। লেখাপড়ার কোনো খরচ দিত না, টিউশনি করিয়ে আর উপবৃত্তির টাকা দিয়ে নিজের লেখাপড়া চালিয়েছে। অবশ্য তার থেকেও অনেকটা টাকা ওর মায়ের হাতে তুলে দিয়েছে। টাকা না দিলে 2 বেলা 3 বেলার খাবার 2 বেলা খাওয়া বন্ধ। কিন্তু সন্ধ্যার ক্ষেত্রে হয়েছে পুরো উল্টো। সাজ যতটা কষ্ট পেয়েছে, 4 চেয়ে 10 গুণ বেশি সুখ সন্ধ্যা পেয়েছে। ওকে কখনো বুঝতে দেওয়া হয়নি কষ্ট কী। যথেষ্ট আদরে ওকে বড় করা হয়েছে। কখনো এক গ্লাস পানি নিজ হাতে গড়িয়ে খেতে হয়নি। কথায় আছে না, অবাকা যেদিকে তাকায় সাগর সেদিকে শুকিয়ে যায়। এখানে সাজের অবস্থা হচ্ছে সেরকম। ওর সাজ, ভিতরে চল। কেন যাব? এখানে কেউ আমাকে চায় না। আমি কখনো কাউকে সুখী রাখতে পারিনি। যেখানে গেছি সেখানে কষ্ট নিয়েই গেছি। বেঁচে থেকে কি হবে আমার? সবাই কষ্ট পাবে আমার জন্য। পাবে বলছি, কেন, তো পাচ্ছে। সবার কষ্টের দায় তোর নয়। তোর থেকে যদি কেউ কষ্ট পায় সেটা তার সমস্যা। তোকে আমি আগেও বলেছি, অন্ধের মতো কাউকে ভরসা করিস না। যাদের ভরসা করবি তারাই তোর পিঠে ছুরি মারবে। যেমন তোর বাবা মা, সন্ধ্যা আর শুদ্ধ। এত ভালোবাসা দিলি এদের, কিন্তু কোনো লাভ হলো না। সন্ধ্যা তো জানতো তুই শুদ্ধকে ভালোবাসিস, তাহলে ও এমনটা করলো কি করে? আমি আর কিছুই ভাবতে চাই না। তোকে আর কিছুই ভাবতে হবে না। যা ভাবার আমি সব ভেবে নিয়েছি। কি ভেবেছিস তুই? তার আগে বল, আমার উপর কি তোর ভরসা আছে? হুম। আগে আমাকে কথা দে, আমি যা বলবো তুই কোনো প্রশ্ন ছাড়া সবটা মেনে নিবা। আচ্ছা। নতুন বরপক্ষকে নিয়ে বসার ঘরে আড্ডার আসর জমানো হয়েছে। সবাই গোল হয়ে বসেছে। নম্রতাকে জোর করে আনা হয়েছে। কাজিনরা একের পর এক প্রশ্নে শুদ্ধ আর সন্ধ্যার নাজেহাল অবস্থা। তা মিস্টার বর, সন্ধ্যার সাথে আপনার প্রেম কাহিনীটা একটু বলুন, আমরা শুনি। সন্ধ্যাকে প্রথম দেখাতেই আমার চোখ আটকে গিয়েছিল, যাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর কথা, পরে ভালো লাগা, থেকে ভালোবাসা, এখন বিয়ে। হ্যাঁ রে শুদ্ধ, তোর লাভ অ্যাট ফার্স্ট সাইট কয়বার হয় রে? এক কাজিনের এমন প্রশ্নে পুরো আসরে হাসির লোল পড়ে গেল। লজ্জায় মাথা নিচু হয় শুদ্ধ, সন্ধ্যা দুজনে। এরা পর একে অন্যজনকে রকমের খোঁচা দেওয়া শুরু করে। শুদ্ধ আর সন্ধ্যা চাইলেও ওখান থেকে বের হতে পারে না। ভাই শুদ্ধ, তোকে দেখলে বোঝা যায় না তুই এত চালু। একসাথে 2 বোনকে নাচালি? কিভাবে করলি সেই ট্রিক্সটা আমাদের একটু বল। আমি ভাবছি অন্য কথা। সন্ধ্যা মানে আমাদের ভাবি পারলে, কিভাবে পারলো নিজের হবু দুলাভাইয়ের সাথে এমনটা করতে? ও তো জানতো সাজ আসার শুদ্ধের কথা। তুই ঠিক বলছিস। বিয়ে করলে আমি সাজের মতো নিঃস্বার্থ মেয়েকে বিয়ে করব। কানে ইয়ারফোন নিয়ে হাসছিল টিয়া, প্রাণখোলা হাসি। সাজ পাশে বসে শুধু দেখছে, কিছুই বুঝতে পারছে না। সাজরে, আগামীকাল তো স্বাধীনতা দিবস। কথা শেষ করে আবারও সেই হাসি। আরে আগের সাজে হবে না, নতুন করে সাজা। আর আমার একমাত্র ছেলের বৌভাত বলে কথা। এভাবে সাজাও যেন আগামী 20 বছর সবার মনে থাকে। শুদ্ধর মা বেশ ব্যস্ত, আর ছেলের বৌভাত বলে কথা। সারা বাড়িতে লোকজন ভরপুর, নানাজনের নানান রকমের কথা, কিন্তু শুদ্ধের মা বেশ কৌশলে তা এড়িয়ে যাচ্ছেন। গতরাতে কাজিনদের আড্ডার পর শুদ্ধকে আর দেখা যায়নি। সন্ধ্যা বেশ এড়িয়ে চলছে। সাজের মা সাজের সামনে দাঁড়িয়ে আছে, আর সাজের পাশে দাঁড়িয়ে আছে টিয়া। সবার মুখে থমথম। টাকাগুলো দে, সন্ধ্যার জন্য কিছু কিনতে হবে। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে কার্ড বা বিকাশ থেকে তুলে দেই। বিকাশের সব টাকা চুরি হয়ে গেছে, আর কার্ডে কোনো টাকা খুঁজে পাচ্ছি না। মিথ্যে বলার জায়গা না এটা। তুই টাকা দিবি কি না তাই বল। কতবার বলবো যে টাকা নেই? কাকিমা, স্বাস্থ্য বলছে ওর কাছে টাকা নেই, তাও এমন করছো কেন? দেখ টিয়া, আমাদের মামের মাঝে তুই কোনো কথা বলবি না। এই কথা বলতে তোমার জিহ্বা একটু কাঁপলো না কাকিমা? মামে, কোনোদিন ওকে মেয়ের ভালোবাসা দিয়েছো? দিবে কি করে? নিজের বুকের দুধ তো তো দিতে না। আর ভালোবাসা তো দূরের কথা। যাও এখান থেকে। সন্ধ্যা তো তোমার মেয়ে। তাহলে ওর জন্য এই অপয়া মেয়েটার কাছে টাকা চাইছো কেন? কাকিমা, এই মেয়ের কাছ থেকে দূরে থেকো। তোমার মেয়ের নতুন সংসারে যদি এই অপয়া মেয়েটার নজর লাগে, কিন্তু কারো জন্য ভালো হবে না। টিয়ার এমন টিজ দেওয়া কথা সাজের মায়ের সহ্য হলো না। রাহে গজগজ করতে করতে চলে যান। সাজ ছোট ছোট করে
কোমরে হাত দিয়ে টিয়ার দিকে তাকিয়ে আছে। সাজের দিকে চোখ পড়তে টিয়া হাসি থামিয়ে দেয়। সাজ আজ কেন কখনোই টিয়ার কাজের কোনো আগাগোড়া খুঁজে পেত না, কিন্তু দিন শেষে দেখা যেত ও যা করেছে তা কারো ভালোর জন্যই করছে। তবে টিয়ার পেট থেকে কথা বের করা খুব কঠিন। দুই বান্ধবীর জুড়ি এমনই হয়, একজন সরল হলে আরেকজন জটিল, একজন মনের দিক থেকে নরম হলে অন্যজন শক্ত, তবে দুজন দুজনকে ছাড়া চলে না। টিয়া হাসি থামিয়ে রুমের দরজা আটকে দেয় আর তারপরে সাজের হাতে ওর মোবাইলটা দেয় আর বলে, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো তুই কোনো প্রশ্ন ছাড়া সবটা মেনে নিবি। হ্যাঁ, আমার সবটা মনে আছে। তার আগে প্লিজ বল দরজাটা কেন বন্ধ করলি? বন্ধ করছি কারণ এখন আমি যা বলবো আমি চাই না এসব কথা তুই আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানুক। কি কথা? গত পরশুদিন তোর ফোনে একটা মেইল আসে আর একটা নাম্বার থেকে কয়েকটা মেসেজ আসে। তোকে না জানিয়ে আমার মেইল আর মেসেজের রিপ্লাই দিই। আমি সরি চেয়েছি কারণ আমি তোর পারমিশন ছাড়া তোর জীবনে একটা বড় কাজ করে ফেলেছি। আমার আর জীবন, এটা জীবন না রে, এটা খেলার মাঠ। যে যেমন পারছে তেমন খেলছে এই মাঠে। তুই মেইল আর মেসেজগুলো চেক কর। ফোন নিয়ে মেইল আর মেসেজ চেক করে বসে পড়ে সাজ। নিজের সামনে উঠে দাঁড়িয়ে টিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তোর কাছে আমার ঋণের পরিমাণ দিন দিন বাড়তেই যাচ্ছে টিয়া। আমি নিজেই চাইছিলাম সব কিছু থেকে সরে যেতেই, কিন্তু তোর হাত ধরে যে এত বড় একটা সুযোগ আমার পায়ের কাছে আসবে আমি তা ভাবতে পারিনি। তোর মুভ অন করার সময় হয়ে গেছে সাজ। এতদিন অন্যের জন্য ভেবেছিস, এবার তুই নিজের জন্য ভাববি আর নিজের জন্য বাঁচবি। তাই করব। এ শহর থেকে আমি কিছুই করতে পারবো না। এখানে থাকলে পিছুটান কখনোই আমাকে সামনে এগোতে দিও না। আজ রাতটা আমরা সিলেটের জন্য রওনা হচ্ছি। আমরা মানে? আমরা মানে তুই আর আমি? কি মনে করছিস তুই তোকে আমরা একা যেতে দিব? আমি অফিস থেকে ট্রান্সফার নিয়েছি, আমাদের কোম্পানির একটা ব্রাঞ্চ সিলেটেও আছে। আর আমাকে প্রমোশন দিয়ে সিলেট ট্রান্সফার করা হয়েছে। ওখানে আমাকে একটা ফ্ল্যাট আর গাড়ি দিবে। আজ থেকে আমরা একসাথে থাকবো সিলেটে। সেদিন রাতে সাজের কাছে ওর ট্রান্সফারের মেইল আসে। বিয়ের জন্য ছুটি নেওয়ার কাছে ফোন না দিয়ে অফিস থেকে মেসেজ দেয়। সাজের ট্রান্সফার সিলেটে করা হয়। মেইল দেখে টিয়ার মাথায় বুদ্ধির সবুজ বাতি জ্বলে ওঠে। ও ওই নাম্বারে ফোন দেয়। নাম্বারটা ছিল কোম্পানির এমডির। এমডি আর টিয়া আগের থেকে একে অপরকে চিনত। টিয়া সাজের কথা খুলে বলে আর বলে যত তাড়াতাড়ি সম্ভব সাজের ট্রান্সফার কার্যকর করে। তিনি তাতে রাজি হয়ে 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে। টিয়া চেয়েছে সাজকে এসব নোংরা মানুষের থেকে দূরে রাখতে, তাই যখন মেল পায় সবটা নিজ দায়িত্বে সামলায়। বিয়ের ওই ঘটনার পর টিয়া মনে মনে ঠিক করে নিয়েছিল সাজকে ওর সাথে সিলেটে নিয়ে যাবে, তাতে সাজ রাজি হোক আর না হোক। সাজের নিয়তি হয়তো এটাই ছিল, তাই টিয়ার সাথে ওর ট্রান্সফার সিলেটে হয়েছে। তাড়াতাড়ি সব প্যাকিং শেষ করে এ বাড়িতে থেকে সবাই যখন সন্ধ্যার বউ ভাতে যাবে তারপর তার কিছুক্ষণ পরে রওনা হবে। সবাই জানে আমি সিলেটে যাব, কিন্তু কাউকে এটা জানতে দেওয়া যাবে না যে তুই সিলেট যাচ্ছিস। একবারও ও বাড়িতে যাবি তুই? টিয়া প্লিজ শেষবারের মতো। আচ্ছা তাহলে আমরা রেডি হয়ে একেবারে বের হবো। ও বাড়ি থেকে সোজা বের হয়ে সিলেট। আচ্ছা। নীল বেনারসি ভারী মেকআপ আর সোনার গয়না সাজানো হয়েছে সন্ধ্যাকে। ওর শাশুড়ি এসে কাজলের টিকা পরিয়ে গেছে যাতে কারোর নজর না লাগে। শুধু তো সন্ধ্যার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। সাজকে এ বাড়িতে দেখে অনেকেই চমকে যায়। কারো ধারণা ছিল না সাজ আসবে, আর ওর বাবা মা ওকে আসার জন্য বলেওনি। টিয়া সাজের জন্য একটা নতুন কালো জামদানি শাড়ি এনেছে, সাজ সেটাই পরেছে। কালো চুড়ি, বড় বড় টানা চোখে চিকন করে কাজল, কোমরের নিচ অবধি ছাড়ানো চুল। অনুষ্ঠানের সব ছেলেরা চোখ আটকে গেছে। কারো দিকে না থেকে সাজ সোজা সন্ধ্যার কাছে যায়। সাজকে সন্ধ্যার কাছে যেতে দেখে সুদ্ধের মা এসে উড়ে এসে ওদের পাশে দাঁড়ায়। কুশলাদি জিজ্ঞাসা করে হাতের রিং ফিঙ্গার এবং আংটি বদলের আংটি খুলে শুদ্ধের হাতে দেয়, বলে নাও এটা সন্ধ্যাকে পরিয়ে দাও। শুদ্ধের মা বলে ওঠে, আমার ছেলের বউ সেকেন্ড হ্যান্ড জিনিস পরে না। সাজ হেসে বলে, আপনার ছেলের বউ তো সেকেন্ড হ্যান্ড জিনিসের পাশে নিয়ে দাঁড়িয়েছে, ভবিষ্যতে সেটা নিয়ে সংসার করবে, তাহলে সামান্য আংটির কী দোষ করলো? এটা আমার বৌমা ব্যবহার করতে পারবে। সাজের কথা টিয়াসহ আরও কয়েকজন সিটি বাজায়। অনেকে মাথা নিচু করে থাকে। সাজ স্টেজ থেকে চোখ বুলিয়ে সবাই দেখছে একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে ওর বাবা মার কাছে যায়। আজ থেকে মনে করবে তোমাদের বড় মেয়ে মরে গেছে। ভুলে যেও কোনোদিন আমি তোমাদের জীবনে ছিলাম, আর আমি ভুলে যাব তোমরা কোনোদিন আমার জীবনে ছিলে। তোমাদের মাসিক খরচ ঠিক সময় মতো তোমাদের দরজায় পৌঁছে যাবে। জানি আমাকে কোনোদিন এটিএম ছাড়া মেয়ে বলে মনে করনি। যদি কোনোদিন মেয়ে বলে মনে হয় বা না হয় আমাকে খুঁজতে যেও না। আসছি। সেদিন বিয়ের আসর থেকে শ্বাস মাথা নিচু করে গিয়েছিল। এখান থেকে মাথা উঁচু করে বের হচ্ছে। আজ টিয়া ওর পাশে আছে, সেদিনও ছিল। চোখ মুছে গাড়িতে উঠে সাজ শহরের কোলাহল থেকে বেরিয়ে গাড়ি নিজ গতিতে চলতে থাকে। গাড়ির জানলা টিয়া খুলে দেয়। আজ থেকে তুই স্বাধীন সাজ, উপভোগ কর নিজের এই নতুন জীবনকে। জানলা থেকে মাথা বের করে গভীর শ্বাস নিয়ে শ্বাস নিজেকে আজ মুক্ত পাখি মনে হচ্ছে।
রাতে বুক চেড়ে আস্তে আস্তে মুখ থেকে বেরোচ্ছে সূর্য। সাজের জীবনে নতুন সূর্য উঠেছে। সে জীবনে কোনো বাধা নেই, নেই কোনো পিছুটান। কেটে গেছে 25 বছর। সিলেট যাবার 3 বছর পর টিয়া আর ওর মায়ের জোড়াজুড়িতে বিয়ে করে সাজ। মানুষটা বড় ভালো। সাজের সবটা জেনে বিয়ে করেছে ওকে। এমন মানুষ পৃথিবীতে আছে বলেই আজও পৃথিবীতে এত সুন্দর। এক ছেলে আছে ওদের, 20 বছর বয়স। টিয়াও বিয়ে করেছে। ওর মেয়ের বয়স 18। সন্ধ্যার 2 মেয়ে। বড় মেয়ের নাম ছায়া, বয়স 23। আর ছোট মেয়ের নাম মায়া, বয়স 20। এতগুলো বছরে মাত্র একবার নিজের সেই পুরনো শহরে গিয়েছিল সাজ, যেদিন ওর বাবা মায়ের মৃত্যু হয়। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়। সাজ প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠাতো। বিয়ে করে একবার ফোন দিয়েছিল তাদের জানাতে। সেদিন ওর বাবা মা নিজেদের ভুল স্বীকার করে অনেক কেঁদেছিল, কিন্তু সাজ কিছু বলেনি। আজ আবার যাবে নিজের সেই শহরে সন্ধ্যার বড় মেয়ের বিয়েতে। সাজের স্বামী আর শুদ্ধ বিজনেস ফ্রেন্ড, সেই হিসেবে দাওয়াত দিয়েছে, কোনো আত্মীয় হিসেবে না। এমনকি শুদ্ধ নিজেও জানে না ও সাজের স্বামী। আর সাজের সাথে টিয়াও এসেছে। সাজকে দেখে সন্ধ্যা আর শুদ্ধ দুজনে অবাক হয়। কোনোদিন ভাবেনি সাজ ফিরবে। এত বছর পর দুবনে দেখা, দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। 25 বছর আগে সাজের বিয়ের আসরে শুদ্ধ আর সন্ধ্যা যে ঘটনা ঘটিয়েছিল, 25 বছর পর সেই একই ঘটনা সন্ধ্যা আর শুদ্ধর বড় মেয়ে ছায়ার বিয়েতে ঘটেছে। ওদের ছোট মেয়ে মায়া আর ছায়ার হবু বর রোশন। আজ ওদের চোখ খুলছে। ওরা বুঝতে পারছে সেদিন কি ভুল করেছিল। বাবা মা, আজ তোমাদের খুব ভালো লাগছে, নিশ্চয়ই খুশি হয়েছে তোমরা। যে কাজে তোমরা খুশি হয়েছিলে সেই একই জিনিস যখন তোমাদের মেয়ের সাথে হচ্ছে, তখন নিশ্চয়ই তোমরা খুশি হওয়ারই কথা। তোমাদের নোংরা কাজের জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে। ছায়া নিজের রুমে দরজা আটকে হাতের রগ কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ছায়ার মৃত্যু হয়। সন্ধ্যা সাজের পা ধরে ক্ষমা চায়। টিয়া ওকে নিয়ে আসার সময় ওর হাত ধরার আগে সাজের স্বামী ওর হাত ধরে নিয়ে আসে। টিয়া হালকা হেসে ওদের সাথে পা বাড়ায়। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। তুমি যে কাজ করবে তার ফল তোমাকেই পেতে হবে। শুদ্ধ সন্ধ্যার এই 25টি বছর খুব সুখে কাটিয়েছে। কখনো ভাবিনি এমন কিছু হবে। শেষ বয়সে এসে এত বড় একটা ধাক্কা পেল ওরা। ওদের নিয়তিতে এটাই পাওনা ছিল। এটাই রিভেঞ্জ অফ নেচার, এটাই নিয়তি। সমাপ্ত। নিয়তি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।